শিক্ষালাভের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আমরা আরআরবি গ্রুপ ডি এক্সামের জন্য সায়েন্সের একটা ক্লাস শুরু করেছি। যেখানে আমরা সায়েন্সের প্রত্যেকটা চ্যাপ্টার, ফিজিক্স, কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টার এক এক করে আমরা কমপ্লিট করব। সেখানে আমরা ক্লাস 9-এর কেমিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টারটা আগের দিন কমপ্লিট করেছি। তো আজ আমরা সেকেন্ড চ্যাপ্টারটা শুরু করব। ওকে, তো সেকেন্ড চ্যাপ্টারটা নাম হচ্ছে ইজ ম্যাটার অ্যারাউন্ড আস পিওর। এটা হচ্ছে ক্লাস 9 এনসিইআরটি চ্যাপ্টার। যেহেতু আমরা সবাই জানি যে আরআরবি এক্সামগুলোতে এনসিইআরটি প্যাটার্নটাকে ফলো করা হয়, বা এনসিইআরটি যে সিলেবাস আছে সেটাকে মেইনলি ফলো করা হয়। তাই আমরা ক্লাস 9 এবং ক্লাস 10-এর যে এনসিইআরটি বই আছে তার চ্যাপ্টারগুলোকে এক এক করে কমপ্লিট করব। ওকে, তো আজকে চ্যাপ্টার নাম্বার 2 ইজ ম্যাটার অ্যারাউন্ড আস পিওর, এই চ্যাপ্টারটা শুরু করছি। ওকে, তো আগের দিন আমরা জেনেছি যে হোয়াট ইজ আ ম্যাটার। ঠিক আছে, তাহলে সেই ম্যাটার সম্পর্কে আজকে আরো কিছু জানবো। যে ফার্স্ট যেটা আমরা জানবো সেটা হচ্ছে হোয়াট ইজ আ পিওর সাবস্টেন্স। মানে কোনো একটা ম্যাটার বা কোনো একটা সাবস্টেন্স কি হতে পারে, হয় পিওর হতে পারে অথবা মিক্সচার হতে পারে। মানে কোনো একটা সাবস্টেন্সকে যদি আমরা ডিভাইড করি তাহলে দুটো ভাগে মেইনলি ভাগ করা যায়, সেটা হচ্ছে একটা পিওর সাবস্টেন্স আর একটা হচ্ছে মিক্সচার। তাহলে ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ পিওর সাবস্টেন্স। সো হোয়াট ইজ পিওর সাবস্টেন্স। পিওর সাবস্টেন্স আমরা কাকে বলবো? ওকে, পিওর সাবস্টেন্স। তাহলে পিওর সাবস্টেন্সের ডেফিনিশন বলেছে যে কোনো একটা সাবস্টেন্স যদি একই টাইপের পার্টিকেল, অর্থাৎ যার পার্টিকেলগুলো কেমিক্যালি সেম নেচারের, তাদেরকে আমরা বলবো হচ্ছে পিওর সাবস্টেন্স। ওকে, তাহলে কোনো একটা পিওর সাবস্টেন্সের ক্ষেত্রে কি হবে, যে পার্টিকেলগুলো সেম হবে, তাহলে সেম পার্টিকেল। ওকে, কনসিস্টস অফ সেম পার্টিকেল। কিভাবে? কেমিক্যালি সেম হতে হবে। ওকে, কেমিক্যালি যদি সেম হয় পার্টিকেলগুলো সমস্ত, তাহলে আমরা বলবো যে সেটা একটা পিওর সাবস্টেন্স। ওকে, এর যদি আমরা এক্সাম্পল দিই তাহলে কি হতে পারে, যেমন ওয়াটার, H2O, ঠিক আছে, আয়রন, কপার, এরা প্রত্যেকেই হচ্ছে একটা পিওর সাবস্টেন্স। কারণ আমরা যদি জল নিই তাহলে জলের যত পার্টিকেলগুলো আছে বা যতগুলো কণা আছে, জলের কণা প্রত্যেকের হচ্ছে রাসায়নিকভাবে একই, অর্থাৎ কেমিক্যালি তারা সেম হবে। একই রকমভাবে আয়রনের প্রত্যেকটি কণা বা কপারের প্রত্যেকটা পরমাণু বা অণু একই রকম কেমিক্যাল নেচারের হবে। তাই এদেরকে আমরা বলতে পারি যে এরা হচ্ছে একটা পিওর সাবস্টেন্স। ওকে, তাহলে এই গেল হচ্ছে পিওর সাবস্টেন্স। নেক্সট হচ্ছে মিক্সচার। ঠিক আছে, মিক্সচার বা বাংলা যেটাকে আমরা বলি মিশ্রণ। তাহলে মিশ্রণ কাকে বলবো? যদি দুই বা তার বেশি পিওর সাবস্টেন্সকে যে কোনো অনুপাতে মিক্স করা হয়, ঠিক আছে, তখন তাকে আমরা বলবো মিক্সচার। তাহলে টু অর মোর পিওর সাবস্টেন্স হবে pure substance, two or more pure substance mixed at any ratio। তাহলে দুটো বা তার বেশি পিওর সাবস্টেন্সকে যদি আমরা যে কোনো অনুপাতে মেশাই তাহলে সেটাকে আমরা বলবো মিক্সচার। ঠিক আছে, যেমন ধরো
ফর এক্সাম্পল সুগার ইন ওয়াটার, তাহলে এটা একটা হচ্ছে মিক্সচার এক্সাম্পল। বা সল্ট ইন ওয়াটার, এটা এক ধরনের মিক্সচার। বা আমি যদি বলি সুগার আর সুগার অ্যান্ড সল্ট, এই দুটো যদি আমরা মিশাই তাহলে এটা একটা মিক্সচার হবে। তার মানে কি, যে কোনো দুটো পিওর সাবস্টেন্সকে যদি আমরা অ্যাট এনি রেশিও, যে কোনো অনুপাতে যদি মিশাই তাহলে তাকে আমরা বলবো হচ্ছে মিক্সচার। ওকে, তাহলে আমরা যদি এখানে একটা ফ্লো চার্ট আঁকার চেষ্টা করি যে সাবস্টেন্সকে আমরা কি কি ভাগে ভাগ করতে হবে, তাহলে আমরা দেখতে পাবো যে সাবস্টেন্সকে দুটো ভাগে ভাগ করা যায়। এক নম্বর যেটা বললাম পিওর সাবস্টেন্স, আর একটা হচ্ছে মিক্সচার। মিক্সচার, ওকে। আচ্ছা, পিওর সাবস্টেন্সকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হচ্ছে এলিমেন্ট, দুই নম্বর হচ্ছে কম্পাউন্ড। ওকে, এলিমেন্ট, আরেকটা হচ্ছে কম্পাউন্ড। মিক্সচারকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলছি হোমোজিনিয়াস মিক্সচার, যাকে বাংলা যদি বলি সমসত্ব দ্রবণ। সমসত্ব দ্রবণ বা সমসত্ব মিশ্রণ। আর হচ্ছে হেটেরোজিনিয়াস মিক্সচার, বা এটাকে বলা হয় অসমসত্ব মিশ্রণ। অসমসত্ব মিশ্রণ। অসমসত্ব মিশ্রণ, ঠিক আছে। এলিমেন্টকে বাংলায় বলা হয় মৌল, আর কম্পাউন্ডকে বাংলায় বলা হয় যৌগ। ওকে, যৌগ। এলিমেন্টকে আবার ভাগ করা যায় মেটাল মানে ধাতু, নন মেটাল অর্থাৎ অধাতু, আর থার্ড হচ্ছে নোবেল গ্যাস। আরেকটা আছে মেটালয়েড, আর ফোর্থ হচ্ছে নোবেল গ্যাস। নোবেল গ্যাস, ঠিক আছে। এবার আমরা নেক্সট মিক্সচার সম্পর্কে পড়বো, ঠিক আছে। তাহলে নেক্সট হচ্ছে টাইপ অফ মিক্সচার, যেটা একটু আগে বললাম। টাইপ অফ মিক্সচার হচ্ছে দু ধরনের। নাম্বার ওয়ান হচ্ছে হোমোজিনিয়াস মিক্সচার, নাম্বার টু হচ্ছে হেটেরোজিনিয়াস মিক্সচার। হেটেরোজিনিয়াস মিক্সচার, হোমোজিনিয়াসকে বাংলায় বলা হয় সমসত্ব দ্রবণ, সমসত্ব মিশ্রণ, এটাকে বলা হয় অসমসত্ব মিশ্রণ। অসমসত্ব মিশ্রণ, তাহলে সমসত্ব মিশ্রণ কাকে বলবো? ফার্স্ট হচ্ছে সমসত্ব মিশ্রণ বা হোমোজিনিয়াস মিক্সচার কাকে বলবো? সমসত্ব মিশ্রণের সংজ্ঞা হচ্ছে এমন একটা মিক্সচার যেখানে
প্রত্যেকটা কণা বা প্রত্যেকটি উপাদান কণা সেই মিক্সচারের মধ্যে বা মিশ্রণের সমস্ত জায়গায় সমানভাবে উপস্থিত থাকবে। অর্থাৎ আমি যদি একটা গ্লাস নিই, গ্লাসের মধ্যে সামান্য পরিমাণে বা কিছুটা জল নিলাম, ঠিক আছে, এতটা জল নিয়েছি। এবার এর মধ্যে যদি আমি 1 চামচ চিনি অ্যাড করি, সুগার, এবং ভালোভাবে নাড়ানোর পরে আমরা দেখব যে এই গ্লাসে যে জল, সেই জলের মধ্যে চিনি সব জায়গাতে সমানভাবে উপস্থিত আছে। অর্থাৎ ওপর থেকে যদি কিছুটা জল নিয়ে যদি টেস্ট করা হয় যতটা মিষ্টি লাগবে, নিচ থেকেও জল নিয়ে টেস্ট করলে সেই ঠিক ততটাই পরিমাণ মিষ্টি লাগবে। অর্থাৎ এই সুগার যেটা সেই জলের সাথে একটি সমসত্ব মিশ্রণ তৈরি করেছে বা হোমোজিনিয়াস মিক্সচার তৈরি করেছে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা সমসত্ব মিশ্রণের উদাহরণ। আচ্ছা, হেটেরোজিনিয়াস মিক্সচার কি হয় বা অসমসত্ব মিশ্রণ? হেটেরোজিনিয়াস মিক্সচার হচ্ছে যদি কোনো একটা মিশ্রণের মধ্যে তার উপাদান কণাগুলো সব জায়গায় সমানভাবে বিস্তৃত না থাকে, তাহলে তাকে আমরা বলবো হেটেরোজিনিয়াস মিক্সচার। যেমন আমি যদি 1 গ্লাস জলের মধ্যে কিছুটা পরিমাণে কাদা গুলিয়ে দিই, তাহলে কি দেখা যাবে, কিছুক্ষণ পরে সেই কাদার যে কণাগুলো আছে সেটা নিচের দিকে জলের মধ্যে থিতিয়ে পড়েছে, আর উপরের জলটা তুলনামূলকভাবে কিছুটা পরিষ্কার আছে। তাহলে এটা হচ্ছে এক ধরনের অসমসত্ব মিশ্রণ, কারণ ওপরের জলে কাদার পরিমাণ কম আর নিচের জলের মধ্যে কাদার পরিমাণ বেশি। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা অসমসত্ব মিশ্রণ বা হেটেরোজিনিয়াস মিক্সচার। তাহলে হেটেরোজিনিয়াস মিক্সচার এক্সাম্পল কি হতে পারে? তাহলে আমি যদি বলি যে এক্সাম্পল অফ হেটেরোজিনিয়াস মিক্সচার, তাহলে কি কি হতে পারে? মাড ইন ওয়াটার, মাড ইন ওয়াটার, এটা হচ্ছে একটা হেটেরোজিনিয়াস মিক্সচার। তারপর অয়েল ইন ওয়াটার, যদি জলের মধ্যে যদি তেল দিই তাহলে কি দেখা যায়, যেহেতু তেলের ঘনত্ব কম, তেলগুলো উপরের দিকে ভাসবে, উপরের এই অংশে, আর নিচের দিকে জলটা পড়ে থাকবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা হেটেরোজিনিয়াস মিক্সচার বা অসমসত্ব মিশ্রণ। ঠিক আছে? তাহলে এই গেল আমাদের টাইপ অফ মিক্সচার। ঠিক আছে? এবার আমরা হোমোজিনিয়াস মিক্সচারের একটা টাইপ পড়বো, যেটা হচ্ছে সলিউশন। তাহলে আমরা নেক্সট যেটা পড়বো যে কি, সলিউশন। ঠিক আছে? তাহলে সলিউশন কি? সলিউশন হচ্ছে একটা টাইপ অফ হোমোজিনিয়াস মিক্সচার, এ টাইপ অফ হোমোজিনিয়াস মিক্সচার। ওকে, টাইপ অফ হোমোজিনিয়াস মিক্সচার। সলিউশন অনেক রকমের হতে পারে, যেমন ধরুন সলিড সলিডের সলিউশন হতে পারে, সলিড প্লাস সলিডের সলিউশন হতে পারে, যেটাকে আমরা বলি হচ্ছে অ্যালয়, বা যেটাকে বলা হয় হচ্ছে অ্যালয় বলা হয়। ঠিক আছে? যেমন এর এক্সাম্পল হচ্ছে ব্রাস, যদি আমরা বলি পিতল। ঠিক আছে? এটা কি? এটা একটা সলিড আর সলিডের মিক্সচার বা সলিউশন। এখানে কি কি থাকে? এর মধ্যে থাকে হচ্ছে আমাদের 70% থাকে হচ্ছে কপার, আর বাকি 30% থাকে হচ্ছে সিঙ্ক। তাহলে এই দুটো ধাতুকে মিশিয়ে কি তৈরি করা হচ্ছে? নতুন একটা ধাতু তৈরি করা হচ্ছে, যেটা হচ্ছে ব্রাস। এই ধরনের যখন দুটো ধাতু একসাথে মিশিয়ে নতুন কোনো ধাতু তৈরি করা হয়, সেটাকে বলা হচ্ছে অ্যালয়। ঠিক আছে? তাহলে অ্যালয় হচ্ছে এক ধরনের সলিড সলিডের মিক্সচার। ওকে, আচ্ছা, সেরকম আমাদের আরো কি ধরনের সলিউশন হতে পারে? যে গ্যাস প্লাস লিকুইড, এর একটা সলিউশন হতে পারে। যেমন আমরা যদি দেখি বিভিন্ন যে এরেটেড ড্রিঙ্কগুলো আছে, ঠিক আছে, কোল্ড ড্রিঙ্কস যেগুলো, তার মধ্যে কি থাকছে? গ্যাস হিসেবে থাকছে আমাদের কার্বন ডাইঅক্সাইড, আর লিকুইড হিসেবে থাকছে আমাদের ওয়াটার। তাহলে এটা হচ্ছে একটা সলিউশন, কিসের? গ্যাস আর লিকুইডের সলিউশন। ঠিক আছে?
তাহলে এই গেল হচ্ছে সলিউশন। এবার সলিউশনের যে যদি আমরা দেখি এর দুটো পার্ট থাকে, ঠিক আছে? তাহলে একটা সলিউশনের মধ্যে কি থাকছে আমাদের দুটো পার্ট, একটাকে বলছি আমরা সলভেন্ট আর একটাকে বলছি আমরা সলিউট। এটাকে বাংলায় বলা হয় হচ্ছে দ্রাবক, সরি এটাকে বলা হচ্ছে দ্রাবক আর এটাকে বলা হয় দ্রাবক। বোঝা গেল? তাহলে একটা হচ্ছে সলভেন্ট একটা হচ্ছে সলিউট। তাহলে কোনটা কাকে বলবো? তাহলে ফার্স্ট আমরা যদি দেখি যে সলিউট কাকে বলবো বা দ্রাবক। তাহলে সলিউট কাদেরকে বলা হয়? যে কোনো একটা সলিউশনের মধ্যে যেই কম্পোনেন্টটা কম পরিমাণে থাকছে, ঠিক আছে? কোনো একটা সলিউশনের মধ্যে যেই উপাদানটা কম পরিমাণে থাকে এবং যেই উপাদানটা দ্রবীভূত হয়ে যাচ্ছে সেই দ্রবণের মধ্যে, তাকে আমরা বলবো সলিউট বা বাংলায় বলি দ্রাবক। আর তাহলে কি হবে? সলিউট যেটা দ্রাবক সেটা কি থাকছে? কম পরিমাণে থাকবে, লেস ইন কোয়ান্টিটি। আর 2 নাম্বার কি? ইট গেট ডিজলভড, ঠিক আছে? এটা গুলে যাচ্ছে। আচ্ছা, সলভেন্ট কাকে বলা হয়? সলভেন্ট হচ্ছে যেটা বেশি পরিমাণে থাকবে, ঠিক আছে? লার্জ কোয়ান্টিটি, ঠিক আছে? আর যার মধ্যে দ্রাবক কণাগুলো দ্রবীভূত হচ্ছে বা ইন হুইচ সলিউট গেট ডিজলভড, যার মধ্যে দ্রাবক কণাগুলো গুলে যাচ্ছে। যদি এক্সাম্পল দিই, যেমন এক্সাম্পল হচ্ছে যেমন একটু আগে যেটা বললাম সুগার প্লাস ওয়াটার, ঠিক আছে? এখানে কি হচ্ছে? সুগার কম পরিমাণে থাকছে, এটা লেস থাকছে, আর এটাই ডিজলভ হয়ে যাচ্ছে। তাহলে এখানে সুগার হচ্ছে আমাদের সলিউট, ওকে? সুগার হচ্ছে আমাদের সলিউট। আর ওয়াটার কি হচ্ছে? এটা লার্জ কোয়ান্টিটিতে থাকছে, আর এই ওয়াটারের মধ্যে যেহেতু ডিজলভ হচ্ছে তাই একে আমরা বলবো সলভেন্ট। ওয়াটারকে বলবো আমরা সলভেন্ট, ওকে? তাহলে সুগার আর ওয়াটারের যদি একটা সলিউশন হয় তাহলে সুগার হচ্ছে সেখানে সলিউট বা দ্রাবক, আর ওয়াটার যেটা সেটাকে বলবো আমরা সলভেন্ট বা দ্রাবক। বোঝা গেল? তাহলে এই হচ্ছে সলিউশনের বিভিন্ন পার্ট, ঠিক আছে? তাহলে যেটা একটু আগে বললাম সুগার আর ওয়াটার, এটা হচ্ছে সলিড আর লিকুইডের একটা সলিউশন, ঠিক আছে? আরও সলিউশন হয়, যেমন একটা সলিউশন আছে যার নাম হচ্ছে টিংচার অফ আয়োডিন, টিংচার অফ আয়োডিন, ঠিক আছে? এটা কি? এখানে কি করা হয়? আয়োডিন তার সাথে অ্যালকোহল অ্যাড করা হয়, ঠিক আছে? যেটাকে আমরা বলছি টিংচার অফ আয়োডিন, ঠিক আছে? টিংচার অফ আয়োডিন এটা কি হিসেবে ব্যবহার করা? এটাকে অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে? অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করা হয়। তাহলে এটাও কি? এটা হচ্ছে সলিড আর লিকুইড একটা সলিউশন, সলিড আর লিকুইড, ঠিক আছে? একটু আগে যেমন একটা এক্সাম্পল দিলাম যে এয়ারেটেড ড্রিঙ্কগুলো যেখানে কি থাকছে? কার্বন ডাইঅক্সাইড তার সাথে থাকছে ওয়াটার। তাহলে এটা একটা সলিউশন যেখানে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আমার সলিউট, গ্যাসিয়াস সলিউট, ঠিক আছে? আর ওয়াটার হচ্ছে এখানে সলভেন্ট, ঠিক আছে? যেটা হচ্ছে আমার লিকুইড। বোঝা গেল? তো এই গেল কিছু টাইপের আমাদের সলিউশন। নেক্সট হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রপার্টিস অফ সলিউশন। সলিউশনের কি কি প্রপার্টিস আছে, ঠিক আছে? তাহলে প্রপার্টিস অফ সলিউশন, ঠিক আছে? আচ্ছা, তাহলে ফার্স্ট হচ্ছে
সলিউশনে যে পার্টিকেলগুলো আছে, ফার্স্ট যেমন যেটা একটু আগে বললাম ডেফিনিশন বলার সময়, যে সলিউশন হচ্ছে একটা হোমোজিনিয়াস মিক্সচার। তাহলে এটা হচ্ছে একটা হোমোজিনিয়াস মিক্সচার, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে এর যে পার্টিকেল বা সলিউটের যে সাইজ হয়, সেটা সাধারণত কি হয়, 1 ন্যানোমিটারের কাছাকাছি হয়, অর্থাৎ 10⁻⁹ মিটার, এই রেঞ্জের মধ্যে হয়ে থাকে, ঠিক আছে। 2 নাম্বার কি, এর যে পার্টিকেলগুলো সেগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই না, তাহলে সলিউট পার্টিকেল cannot be seen by naked eye। নাম্বার 4 কি, নাম্বার 4 বলেছে পার্টিকেলস ক্যান নট বি সেপারেটেড বাই ফিল্ট্রেশন। তার মানে কি, আমরা ফিল্টার করে এই যে পার্টিকেলগুলোকে কখনো আলাদা করতে পারবো না, ঠিক আছে। ক্যান নট বি সেপারেটেড বাই ফিল্ট্রেশন, ঠিক আছে। তাহলে এই হচ্ছে কিছু প্রপার্টিজ হচ্ছে সলিউশনের। নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ সলিউশন। কনসেন্ট্রেশন অফ সলিউশন বা কোনো দ্রবণের ঘনত্ব আমরা বলতে কি বুঝি, ঠিক আছে। তো প্রথমে যেটা বলি যে দ্রবণের ঘনত্ব বলতে বোঝায় যে কোনো একটা নির্দিষ্ট অ্যামাউন্টের সলিউশনের মধ্যে বা দ্রবণের মধ্যে ঠিক কতটা পরিমাণে সলিউট উপস্থিত আছে বা দ্রাবক উপস্থিত আছে, সেটাকে আমরা বলছি যে ওই সলিউশনটার কনসেন্ট্রেশন, ঠিক আছে। তো এই কনসেন্ট্রেশনকে রিপ্রেজেন্ট করার অনেকগুলো পদ্ধতি আছে, যার মধ্যে 1 নাম্বার হচ্ছে মাস বাই মাস পার্সেন্টেজ অফ সলিউশন। তাহলে কি বলেছে, মাস বাই মাস পার্সেন্টেজ। এটা কিভাবে বার করা হয়, এখানে কি করা হয় যে আমাদের ওপরে থাকবে হচ্ছে মাস অফ সলিউট, তার মানে আমার যে দ্রাবক কণা রয়েছে তার মাস নেওয়া হয়, নিচে নেওয়া হয় নিচে মাস অফ সলভেন্ট ইন্টু 100%, ঠিক আছে। তাহলে মাস বাই মাস পার্সেন্টেজ, ঠিক আছে, এটা হচ্ছে কনসেন্ট্রেশনকে রিপ্রেজেন্ট করার একটা পদ্ধতি, যেখানে কি করা হয় যে আমাদের মাস অফ সলভেন্ট আর মাস অফ সলিউট আর হচ্ছে মাস অফ সলভেন্ট, এই দুজনের অনুপাতকে 100 দিয়ে যদি গুণ করা হয় তাহলে যেটা বেরোয় সেটা হচ্ছে মাস বাই মাস পার্সেন্টেজ বলা হয়, ঠিক আছে, বোঝা গেল। 2 নাম্বার হচ্ছে মাস বাই ভলিউম পার্সেন্টেজ। এখানে কি করা হয় যে ওপরে থাকবে হচ্ছে এবার মাস অফ সলিউট, নিচে থাকবে হচ্ছে ভলিউম মানে আয়তন, কিসের আয়তন, সলভেন্টের, নিচে সবসময় সলভেন্ট থাকবে, ইন্টু 100%, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মাস বাই ভলিউম পার্সেন্টেজ। আর লাস্ট যেটা নাম্বার 3 সেটা হচ্ছে ভলিউম বাই ভলিউম ভলিউম পার্সেন্টেজ। এখানে উপরে থাকতে হচ্ছে ভলিউম
অফ সলিউট, নিচে ভলিউম অফ সলভেন্ট ইন্টু 100%। ঠিক আছে, যদি একটা এক্সাম্পল দিই যে কি করে আমরা কনসেন্ট্রেশন বার করতে পারবো, তাহলে ধরো কোনো একটা সলিউশন আছে যার মাস হচ্ছে 30 গ্রাম। ওকে, সলিউশনের মাস, তাহলে এটা হচ্ছে মাস অফ সলিউশন। টোটাল সলিউশনটার মাস বলে দিয়েছে আমাকে 30 গ্রাম। ঠিক আছে, আচ্ছা, যদি বলে মাস অফ সলিউট হচ্ছে 10 গ্রাম, তাহলে আমাকে মাস বাই মাস পার্সেন্টেজ কি করে বার করবো আমরা? তাহলে আমরা ফর্মুলা কি জানি, যে উপরে মাস অফ সলিউট, তাহলে মাস অফ সলিউট কত আছে? 10 গ্রাম। আচ্ছা, এবার কি নিচে ফর্মুলাতে আছে মাস অফ সলভেন্ট, তাহলে আমার টোটাল সলিউশন আছে হচ্ছে 30 গ্রামে, যার মধ্যে 10 গ্রাম আছে আমার সলিউট। তাহলে সলভেন্ট কতটা আছে? 10 বিয়োগ 30 অর্থাৎ 20 গ্রাম। আর পার্সেন্টেজ যেহেতু ইন্টু 100, গ্রাম দিয়ে গ্রাম ক্যান্সেল, ক্যান্সেল 2 দিয়ে এটা কাটলে 50, অ্যান্সার হবে হচ্ছে আমার 50%। এটাকে এইভাবে এম বাই এম এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার কনসেন্ট্রেশন। এবার এই কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করে সলিউশনকে আমরা দুটো ভাগে ভাগ করি। তাহলে কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করে কনসেন্ট্রেশনের উপরে আমরা দুটো ভাগে ভাগ করি সলিউশনকে। নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে স্যাচুরেটেড সলিউশন, স্যাচুরেটেড সলিউশন। নাম্বার 2 হচ্ছে আনস্যাচুরেটেড সলিউশন, আনস্যাচুরেটেড সলিউশন। স্যাচুরেটেড সলিউশন বা যেটাকে আমরা বাংলায় বলি সম্পৃক্ত দ্রবণ, এর বাংলা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণ কাকে বলবো? সম্পৃক্ত দ্রবণের সংজ্ঞা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটা দ্রবণের মধ্যে সর্বাধিক যে পরিমাণে দ্রাব দ্রবীভূত হতে পারে, সেই পরিমাণে দ্রাব যদি অ্যাড করা হয়, তাহলে সেটাকে বলবো আমরা সম্পৃক্ত দ্রবণ। ঠিক আছে, তাহলে সম্পৃক্ত দ্রবণ কাকে বলা হয়? কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটা নির্দিষ্ট পরিমাণ দ্রবণে ঠিক যত পরিমাণে দ্রাবকণা দ্রবীভূত হতে পারে, ঠিক আছে, সেটাকে বলবো আমরা, এবং সেই ঠিক ততটা পরিমাণে যদি দ্রাব অ্যাড করা হয়, তাহলে তাকে বলা হয় সম্পৃক্ত দ্রবণ। ঠিক আছে, তাহলে অসম্পৃক্ত দ্রবণ কাকে বলবো আমরা? কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায় যতটা দ্রবণ মানে যতটা সলিউট দ্রবীভূত হতে পারতো, তার থেকে যদি কম অ্যাড করা হয়, তাহলে বলবো আমরা অসম্পৃক্ত দ্রবণ। ঠিক আছে, যদি আমরা বলি যে এক্সাম্পল, যে আমার এখানে 100 ml জল আছে, ওকে, এর মধ্যে আমি যদি বলি যে 30 কেজি চিনি বা হ্যাঁ 30 কেজি চিনি দ্রবীভূত হবে কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায়, তাহলে আমি যদি 30 কেজি চিনি যদি এর মধ্যে অ্যাড করি এবং সেই সম্পূর্ণ চিনিটা যদি গুলে যায়, তাহলে আমি বলবো আমরা চিনির একটা সম্পৃক্ত দ্রবণ এখানে তৈরি হয়েছে। ঠিক আছে, এবং ওই তাপমাত্রাতেই যদি আমরা 30 কেজির কম চিনি দেই, তাহলে যেই দ্রবণটা তৈরি হবে সেটাকে বলবো অসম্পৃক্ত দ্রবণ। মানে আরো ওই তাপমাত্রায় যদি আরো চিনি অ্যাড করা যায়, তাহলে আরো চিনি গুলে যাবে। ঠিক আছে, তার মানে অসম্পৃক্ত দ্রবণের মধ্যে আমরা আরো বেশি পরিমাণে দ্রাব অ্যাড করতে পারবো, কিন্তু সম্পৃক্ত দ্রবণের মধ্যে আমরা কোনো নতুন করে আর দ্রাব যোগ করতে পারবো না।
বোঝা গেল? তো এই হচ্ছে আমার সম্পৃক্ত দ্রবণ আর অসম্পৃক্ত দ্রবণের মধ্যে পার্থক্য। ঠিক আছে? তো এখানে এই ক্ষেত্রে এই তাপমাত্রাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? তাপমাত্রা চেঞ্জ হলে কিন্তু দ্রাব্যতা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? যেমন আমরা সবাই জানি যে যত তাপমাত্রা বৃদ্ধি করা হয় তত দ্রাব্যতা বাড়ে এবং তাপমাত্রা কমলে কিন্তু দ্রাব্যতা আস্তে আস্তে কমে যায়। ঠিক আছে? তার মানে কোনো একটা যদি সম্পৃক্ত দ্রবণ আছে, তাকে যদি অসম্পৃক্ত করতে হয়, মানে ওর মধ্যে যদি আরো দ্রাব্য অ্যাড করতে হয়, তাহলে কি করতে হবে? আমাকে তাপমাত্রা বৃদ্ধি করতে হবে। তাপমাত্রা বৃদ্ধি করলে ও দ্রাব্যতা বেড়ে যাবে। তার মানে তখন যদি আরো বেশি পরিমাণে আমরা এর মধ্যে চিনি অ্যাড করি বা যেকোনো দ্রাব্য যদি অ্যাড করি, তখন সেটাও গলে যাবে। তাহলে পরীক্ষায় অনেক সময় কোশ্চেন আসে যে কোনো একটা সম্পৃক্ত দ্রবণকে বা স্যাচুরেটেড দ্রবণ সলিউশনকে যদি আনস্যাচুরেটেড করতে হয়, তাহলে কি করতে হবে? তাপমাত্রা বৃদ্ধি করতে হবে, কারণ তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা বেড়ে যায়। বোঝা গেল? আচ্ছা, তো এই চ্যাপ্টারের যে আরো কিছুটা অংশ আছে যেটা আমরা পরের ক্লাসে দেখব। ঠিক আছে? যার মধ্যে আমাদের সাসপেনশন আছে, এটাও একটা সলিউশনের একটা টাইপ। তারপর কোলয়েড আছে, তারপর কোলয়েড দ্বারা আলোর বিচ্ছুরণ, অর্থাৎ যেটাকে আমরা বলি টিন্ডাল এফেক্ট, সেটা দেখব। এবং তার সাথে যে বিভিন্ন যে মিক্সচার, তাদের সেপারেশন যে টেকনিক আছে, ঠিক আছে, সেগুলো আমরা সব পরের ক্লাসে দেখব। ওকে, তো আজকে আর ক্লাসটা দীর্ঘায়িত করছি না। তো আজকের জন্য এই পর্যন্তই। তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দেবে, যাতে তোমরা পরবর্তী যে ভিডিওর নোটিফিকেশনগুলো পাও। ওকে, আর এই সেকেন্ড এর যে পরের ক্লাসটা হবে, তারপর আমি এই ক্লাসের বা এই চ্যাপ্টারের যে নোট আছে সেটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো। তোমরা আমাদের যে শিক্ষা লাভে যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটাতে জয়েন করে যাবে এবং আহ, যে নোটসগুলো আছে সেখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারবে। ঠিক আছে? তাহলে আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে তাহলে পরের ক্লাসে।